আন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষ কেয়ার ইউনিটের প্রস্তাব শিক্ষার্থীদের। 2 হাসপাতালের মর্গে পড়ে আছে 18 বেওয়ারিশ মরদেহ। এই গণ আন্দোলনে যারা আহত হয়েছে ছাত্র এবং জনতা, চিকিৎসা রিলেটেড যে খরচের বিষয়টি সেটিও কিন্তু সম্পূর্ণ ফ্রি। তাদের একবারই সম্ভব না হয় সেই বিলের ব্যবস্থা আমরা করব, কিন্তু কোনো ছাত্র জনতার উপরে বিলের বোঝা যাতে না চাপানো হয়। নির্বাচনী ব্যবস্থা ও বিচার বিভাগ সংস্কারে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। নয়াদিল্লিতে গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়াল বক্তব্যে ডক্টর ইউনূস। চট্টগ্রামে বিতর্কিত লতিফের 3 দিনের রিমান্ড। সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক। ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার। ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক শেখ হাসিনা বললেন বিএনপি নেতা মেজর হাফিজ। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি এলডিপি সভাপতির। যৌন নিউজে আমন্ত্রণ। দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শুরুতেই সংবাদের শিরোনাম দেখছিলেন। ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সবার চিকিৎসা নিশ্চিত করবে সরকার। সরকারি হাসপাতালগুলোয় আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লার সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও। গণ আন্দোলনে আহতদের চিকিৎসায় বিশেষায়িত কেয়ার ইউনিট তৈরির দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডাক্তার আহমেদুল কবির জানান, অনেক বেসরকারি হাসপাতাল এরই মধ্যে বিনামূল্যে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছে। কেউ সমস্যার মুখোমুখি হলে জরুরি হট নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে আহতদের দেখতে এসে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, আহতদের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয় আছে। ছাত্ররা একটি বিশেষায়িত ইউনিট গঠনের কাজ এই সরকারের আমলেই শুরু করবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হচ্ছে। সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে। যে হসপিটালই হোক না কেন, যারা ছাত্র নাগরিক আহত হয়েছে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে। এবং আমাদের ইতিমধ্যে ডাটাবেজ প্রস্তুত হচ্ছে। ডাটাবেজ যখন পূর্ণাঙ্গভাবে প্রস্তুত হবে আমরা বিশ্বাস করি যে যারা এখন চিকিৎসা পাচ্ছে না সেটির আসলে এতদিন না পাওয়ার ক্ষেত্রে সেটির দায়ভার আমরা মেনে নিচ্ছি। প্রত্যেকটি সরকারি হাসপাতালে যারা ইনজুর্ড আছে তাদের জন্য ডেডিকেটেড একটা স্পেশালাইজড ইউনিট থাকবে, যেখানে ওই স্পেশালাইজড ডক্টর থাকবে, স্পেশালাইজড নার্স থাকবে, অন্য কোনো রোগী সেখানে থাকবে না। এদিকে ঢাকা মেডিকেলে 8, সোহরাওয়ার্দী হাসপাতালে 10টি সহ মোট 18 মরদেহের পরিচয় এখনও মেলেনি। বৈষম্য বিরোধী চিকিৎসক এবং ছাত্র পরিষদ এসব বেওয়ারিশ মরদেহ শনাক্তের কার্যক্রম শুরু করেছে। সকালে ঢাকা মেডিকেল মর্গ থেকে শুরু হয় এই কার্যক্রম। কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে প্রাণ হারিয়েছেন অনেকে। তাদের মধ্যে আছেন শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী, পুলিশ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেশিরভাগ মরদেহ স্বজনরা মর্গ থেকে বুঝে নিয়ে গেছেন। তবে এখনও 18 জনের পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি। স্বজনদের খোঁজ পেতে পরিচয় শনাক্তের কাজ করছেন চিকিৎসক এবং শিক্ষার্থীরা। লাশটা তার বাবার কাছে ফেরত দেওয়া, তার বোনের কাছে যাওয়া, এটা একটা জরুরি ব্যাপার। আত্মীয় স্বজন আছে, তারা আসুক, দেখুক, আইডেন্টিফাই। এখন আইডেন্টিফাই করার মতো পর্যায়ে আছে, কারণ যে হিমাগারে রাখা আছে। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিপ্লবী ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে রূপ দিতে সরকার বিভিন্ন পক্ষের সাথে সংলাপ করছে বলেও জানিয়েছেন তিনি। সকালে ভার্চুয়ালি গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। সফল সংগ্রামের পর গ্রাফিতির রাজধানী ঢাকাকে দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য রাখলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি অংশ নেন তিনি। সামিটে স্বাগত বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तीसरी वॉइस ऑफ ग्लोबल साउथ समिट में সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে, যা শিক্ষার্থী ও সাধারণ মানুষের আন্দোলনেই সংগঠিত হয়েছে।
is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের এই দ্বিতীয় বিপ্লব বিশ্বের তরুণ ও যুবকদের আলোড়িত করবে। এ সময় তিনি সামিটে অংশ নেওয়া সকলের প্রতি ঢাকা ঘুরে দেখার আহ্বান জানান। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. There is no central planning or guidance from them, no budget support from anyone. It is just an outpouring of their emotions and commitment to the goals of the second revolution. নিজেকে সবচেয়ে বয়স্ক তরুণ হিসেবে উল্লেখ করে ডক্টর ইউনূস তার সরকারের লক্ষ্য সম্পর্কেও দক্ষিণ এশিয়ার নেতৃবৃন্দকে জানান। In 1952, the Bangladeshi students sacrificed their lives for their mother tongue. It inspired the struggles for the right to speak in their own mother language all over the world. Some 7 decades later, our student-led second revolution is inspiring youth throughout the global south to raise their voice for democracy and human rights, dignity, equality, and shared prosperity. বিশ্বের তরুণ ও যুব সমাজ সব অসম্ভবকেই সম্ভব করতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এই নোবেলজয়ী বলেন, সৃজনশীল ক্ষমতার মাধ্যমে এই তরুণরাই নতুন বিশ্ব তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। I am honored to be the oldest young person to take part in this revolution and help them make their dreams come true. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিস্ফোরক মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 12টায় তাকে মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। পুলিশ 8 দিনের রিমান্ড আবেদন জানালে 3 দিনের মঞ্জুর করেন বিচারক। এর আগে ভোরে নগরীর বায়জিৎ বোস্তামি এলাকা থেকে এম এ লতিফকে গ্রেফতার করে পুলিশ। 4 আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় ছাত্র আন্দোলনে এরশাদ নামের একজন গুলিবিদ্ধ হন। পরে তিনি ডবলমুড়ি থানায় এম এ লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় এম এ লতিফকে গুলি করার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া শুক্রবার রাতে চান্দগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান নওফেল সহ 34 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। নগরীর বহদ্দারহাট এলাকায় কোটা ছাত্র আন্দোলনে শিক্ষার্থী তানভীর সিদ্দিককে হত্যার অভিযোগ আনা হয়েছে এই মামলায়। কে অপরাধী কে নির্দোষ সেটা প্রমাণ হবে বিচারের পরে। আমরা এই মুহূর্তে আমরা আজকে তার একটা জামিন প্রেয়ার দিয়েছিলাম এবং একটা রিমান্ড নামঞ্জুরের দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড মঞ্জুর করছেন 3 দিন। ঠাকুরগাঁও 1 আসনে সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে জেল হাজতে প্রেরণ করেছেন বিচারক। বেলা 3টা নাগাদ আদালতে নেওয়া হয় তাকে। বয়স বিবেচনায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে গতরাতে নিজ বাসা থেকে আটক করা হয় রমেশ চন্দ্র সেনকে। তার স্ত্রী অঞ্জলি রানী জানান 3টি গাড়িতে করে কয়েকজন তাদের বাড়িতে যান। এরপর জিজ্ঞাসাবাদের কথা বলে রমেশ চন্দ্রকে নিয়ে যান তারা। জব্দ করা হয় বাসার সবার মোবাইলও। আওয়ামী লীগের উপদেষ্টা পদে আছেন রমেশ চন্দ্র সেন। 2009 থেকে 2014 পর্যন্ত পানি সম্পদ মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ছিল এখানকার পুলিশ ছিল বলে কিছু আমি তো চিনি না কাউকে, সব ঢাকার লোক মনে হয়। 3টা গাড়ি পিক আপ বোধ হয় 2-3টা বললো যে আমাকে বললো যে একটা ছেলে দেন, তো তন্ময়কে দিলাম যে যাক। এই লাইন পার হওয়ার সাথে সাথে নামাই দিয়ে ওর মোবাইলটাও নিয়ে নিছে, আমার মোবাইলগুলোও নিয়ে নিছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে এক ছাত্রকে গুলি করে হত্যার দায়ে ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে সাভারের আশুলিয়া থানায় মামলাটি করেন নিহত আশুবুরের স্বজন শাহিদ হাসান ওরফে মিঠু। মামলায় আরও আসামি করা হয় আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন এবং তার বাবা, সাভার পৌরসভার মেয়র আব্দুল গনি, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান সহ মোট ১১৯ জনকে। দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে। আমাদের সহকর্মী পার্থ দাস সারথী আমাদের সঙ্গে যুক্ত হবেন, জানাবেন রমেশচন্দ্রকে কারাগারে পাঠানোর বিষয়ে তথ্য। পার্থ, একটু জানাবেন, রমেশচন্দ্র সেনকে তো কারাগারে পাঠানো হয়েছে, এরপরে আর কোনো তথ্য নতুন করে আপনি পেয়েছেন কিনা? কলি এরপরে আর কোনো নতুন করে তথ্য পাওয়া যায়নি। আমি একটু আজকের যে ঘটনা সকাল থেকে সেটি একটু আপনাদেরকে দর্শকদের মাধ্যমে জানাতে চাই। আজকে সকালে আমরা ঠাকুরগাঁও সদর থানায় যোগাযোগ করার চেষ্টা করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এই বিষয়ে, গ্রেপ্তারের বিষয়ে বা আটকের বিষয়ে, মামলার বিষয়ে কোনো কিছুই আমাদেরকে জানান নাই, সাংবাদিকদেরকে জানান নাই। তবে বেলা ৩টার দিকে রমেশ সেনকে কোর্টে তোলা হয়েছিল রাজীব কুমার রায়ের কোর্টে। রাজীব কুমার রায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি রমেশ সেনকে তার বয়স বিবেচনায় তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। এ বিষয়ে পুলিশ কোনো কিন্তু রিমান্ডও চায়নি এবং আদালত রিমান্ডও মঞ্জুর করেন নাই। তো আমরা যেটি জানতে পেরেছি যে পুলিশের ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন রমেশ সেনের আটকের বিষয়ে তা বিস্তারিত জানান নেই। তবে আমরা যেটি জানতে পেরেছি যে রিপন নামে এক যুবক বিস্ফোরক আইনে একটি মামলা করেছেন। সেই মামলায় তাকে প্রধান আসামি করে আরো ৪০ জনের নামে ৪০ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো বেশ কিছু আসামি রয়েছে এই মামলায়। এবং প্রধান আসামি হচ্ছেন রমেশচন্দ্র সেন। আইনে তাকে ১ নম্বর আসামি করা হয়েছে এবং সেই মামলায় তাকে কিন্তু আজকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন। ধন্যবাদ আপনাকে পার্থ। ঢাকা কলেজের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের রুমে তল্লাশি চালিয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। দুপুরে কলেজের প্রতিটা হলের রুমের তালা ভেঙে অভিযান চালায় তারা। এ সময় বিপুল দেশীয় অস্ত্র, হকস্টিক, লাঠিসোঁটা এবং হেলমেট উদ্ধার করা হয়। ঢাকা কলেজ ছাত্রাবাসের রুমের তালা ভাঙছে শিক্ষার্থীরা। ধারণা রুমে অস্ত্র থাকতে পারে, এজন্য চালানো হয় তল্লাশি অভিযান। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। এভাবেই হলের ছাত্রলীগের চিহ্নিত রুমগুলোর তালা ভাঙা হয়। প্রায় প্রতিটি রুমে পাওয়া যায় ছুরি, চাপাতি, রামদা, হকিস্টিক, লাঠিসোঁটা ও হেলমেট। সব দেশি অস্ত্র পেয়েছি এবং চাইনিজ কুড়াল ছিল, হেলমেট ছিল এবং সব ধরনের জিনিসপত্র আমরা পেয়েছি। যে রামদাগুলো ইনট্যাক্ট ছিল, এর মধ্যে হটিস্টিক যেগুলোর এখনো পর্যন্ত পলিথিন খোলা হয়নি। এরপর আপনার স্টাম্প তো আছেই। যে অস্ত্রগুলো পাচ্ছি আমার মনে হয় না যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র। আমার দেখে মনে হয় যে এটা আমরা কোনো একটা সন্ত্রাসী কার্যালয়ে, সন্ত্রাসীদের আস্তানায় আমরা অভিযান চালাচ্ছি। শিক্ষার্থীদের দাবি, এসব অস্ত্র দিয়েই সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর হামলা করত ছাত্রলীগ নেতাকর্মীরা। এখানে সব ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতো এবং তারাই এগুলা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে। এগুলো নিয়ে এইগুলো আছে ছাত্রলীগের কলম, এইগুলাতে তারা রুমের মধ্যে লেখাপড়া করছে, সাধারণ ছাত্রদের উপর অত্যাচার করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছাত্ররা বলছেন, অভিযানের আগেই ২-৪টি রুম আগে থেকে খোলা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এসব রুম থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে ফেলা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এই আরও আগ্নেয়াস্ত্র যেগুলো ছিল এগুলো আরও আগে তারা সরিয়ে ফেলছে। এখানে আমার একটু সন্দেহ সৃষ্টি হচ্ছে আর কি, যে এখানে কোনোভাবে প্রশাসন জড়িত কিনা। হলে হলে শিক্ষার্থীদের তল্লাশি, তারপর এত বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র পাওয়ার বিষয়ে হল সুপারদের বক্তব্য নিতে চাইলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের মতো যেন এই সরকারের গায়ে কলঙ্ক না লাগে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
দুপুরে প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় হাফিজউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করবে বিএনপি। তিনি বলেন, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে তা এখন দিবালোকের মতো পরিষ্কার। তিনি নেতাকর্মীরা যেন দখলদারি বা চাঁদাবাজির সাথে জড়িত না হয় সেই তাগিদ দেন। এ সময় আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করেন মেজর হাফিজউদ্দিন। শেখ হাসিনাকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক বলেও উল্লেখ করেন তিনি। শিগগিরই খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলেও জানান মেজর হাফিজ। আমরা যেন আওয়ামী লীগ না হই, আমরা জিয়াউর রহমানের বিএনপি থাকবো। কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজি, কোনো দুর্নীতি আমাদের দলে কেউ করতে পারবে না, ক্ষমতায় গেলেও না, এখনো করতে পারবে না। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে মগবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তাকে যথাশীঘ্র ভারত থেকে এনে গণহত্যা, দুর্নীতি এবং দেশের সম্পদ লুণ্ঠন, বিডিআর হত্যা, হেফাজত ইসলামের হত্যাকাণ্ডের দায়ে বিচারের সম্মুখীন করতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একাধিক দ্রুত বিচার আদালতে স্থাপন করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এখনও অনেক তথ্য প্রকাশ হয়নি। এই নিয়ে আরও স্বচ্ছ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। দুপুরে মহাখালীতে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার সংবাদ সম্মেলনে এই দাবি জানান। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, এই হত্যাকাণ্ডের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলেনুর তাপস এবং শেখ সেলিম জড়িত। এই ঘটনার তদন্তে স্বতন্ত্র কমিশন গঠনের দাবিও জানান নিহতদের স্বজনরা। পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত হয়নি বলেও অভিযোগ করেন তারা। বলেন, যে দুটি কমিটি তদন্ত করেছে তারা নিহতদের স্বজনদের সাথে কথা বলেনি। প্রতিবেদন দুটি প্রকাশেরও দাবি জানানো হয়। আমার 57 জন অফিসার শহীদ হয়েছিল 9 দিন, এবং আমি বেঁচে যাওয়ার মধ্যে অনেকে বেঁচে গেছেন, তার মধ্যে আমি একজন। ওই সময় আমি যদি 58 জনের মধ্যে একজন হতাম, ওটাই ভালো ছিল। আমিও তখন স্কুলে ছিলাম, আমি বিদ্যালয়ে ছিলাম। আমাদের পোস্টিং হয় 7 দিন আগে। আমি রবি রহমান, আমি একটা স্কুলে কাজ করেছি 20 বছর। আমি সকালে 10 থেকে স্কুলে চলে গেছি। আমি বিদ্যালয়ে ঢুকতে পারিনি।